দর্শক, আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সাথে নিয়ে ভারত সফরে গিয়েছেন এবং এই ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। 3 দিনের এই সফর, 3 দিনের সফর শেষে তিনি ভারত থেকে মরিশাস যাবেন এবং সবথেকে চমক লাগানো খবর হচ্ছে যে একই বিমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুজনই একই সাথে একই বিমানে যাবেন। সুতরাং সব দিক থেকেই একটা গুড কানেকশনের ব্যাপার স্যাপারগুলো তৈরি হচ্ছে। সেই গুড কানেকশন নিয়েই কথা বলবো। ভারতের রাজধানীতে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছেন, তখন অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে এবং অনেকগুলো বিষয় তাদের আলোচনায় প্রাধান্য পাবে। এই ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, ভারতের গণমাধ্যমও খুবই গুরুত্ব সহকারে রিপোর্ট প্রকাশ করেছে। আমরা শুধুমাত্র ভারতের গণমাধ্যম নিয়ে কথা বলতে চাই, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে তাদের এই রিপোর্ট, সেটা অবশ্যই সব দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর, এই 3 দিনের এই সফরে অনেক ব্যাপার উঠে আসবে, এমনটা দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন গণমাধ্যম। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামটা দেখে নিন। ইংরেজিতে শিরোনামে তারা বলছে যে ঢাকা 6 ইজিং অফ ট্রেড ক্রাফটস অ্যাজ ফরেন মিনিস্টার খলিলুর রহমান বিগিনস ভিজিট ফ্রম এপ্রিল 7। সেখানে তারা বলছে 7 এপ্রিল থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফর শুরু হওয়ায় ঢাকা বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছে। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, এই তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে। এবং সেই তথ্যের ভেতরে যদি আমরা ঢুকি, তাহলে 7 এপ্রিল 3 দিনের সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছালে ঢাকা বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু করার জন্য চাপ দেবে, গত বছর ভারতের আরোপিত ধারাবাহিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম সফর উচ্চ পর্যায়ের। শেখ হাসিনা সরকারের প্রস্থানের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কের অবনতি ঘটেছিল। সেই সম্পর্ক পুনর্গঠনে উভয় পক্ষ কী পরিকল্পনা করছে তার একটি প্রাথমিক সংকেত হিসেবে এই সফরটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্রমতে, তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতের আকাশপথ ব্যবহারের উপরে আরোপিত যে সীমাবদ্ধতা, ভারতের যে সীমাবদ্ধতা দেয়া শিথিল করতে এবং স্থলবন্দর দিয়ে 6টি বাংলাদেশি পণ্যের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ, এরকম তথ্য তারা দিচ্ছে। 2025 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ব্যাহত হওয়া বাণিজ্য প্রবাহ পুনরুদ্ধারের লক্ষ্যে ঢাকা যখন কাজ করছে, তখন 9টি শ্রেণীর পাট ও সংশ্লিষ্ট আঁশজাত পণ্যের উপরে বিধিনিষেধ আরোপের বিষয়টিও আলোচনায় স্থান পাবে বলে গণমাধ্যম বলছে। এই সফরে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর রূপরেখা নিয়েও মতবিনিময় করবে, একটি ভারতীয় সূত্র এই তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে। ভারতের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট যে চুক্তি, সেই চুক্তি ভারত বাতিল করেছিল। ট্রান্সশিপমেন্ট চুক্তির ফলে ভারত হয়ে অন্যান্য দেশে পণ্য রপ্তানির ব্যাপারে বাংলাদেশের অনেক বড় একটা ধাক্কা খেতে হয়েছিল বাংলাদেশকে, এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে এই ঘটনাগুলো ঘটেছিল। এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেছিলেন, এই ব্যবস্থার ফলে ভারত বন্দর ও বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য যানজট সৃষ্টি হয়েছে ভারতের, যার ফলে খরচ বেড়েছে এবং অভ্যন্তরীণ রপ্তানি বিলম্বিত হয়েছে। যদিও ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন যে নিষেধাজ্ঞাগুলো ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে পাঠানো বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করে না, তারপরেও আমরা দেখেছি যে সমস্ত রপ্তানি ভারত হয়ে স্থল বন্দর দিয়ে স্থলপথে ভারত হয়ে যত রপ্তানি ট্রান্সশিপমেন্টের ব্যাপারে ভারতের মাটি ব্যবহার করা, এই ব্যাপারটা ভারত বন্ধ করে দিয়েছিল। এছাড়া অনেক ব্যাপার এই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির থাকছেন, এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করার তাদের শিডিউল রয়েছে, এবং অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।
তাৎক্ষণিক বাণিজ্যিক উদ্বেগের বাইরে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধার উপরে ভিত্তি করে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার উপরে জোর দেবে বলে জানানো হচ্ছে। এবং এই খবরের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখে নিন, সময় টেলিভিশন এবং বিবিসি বাংলা এটা নিশ্চিত করছে, যেটা প্রথমেই বলেছিলাম। সেখানে বলা হচ্ছে একই বিমানে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং জয়শঙ্কর। অর্থাৎ এই সফর শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মরিশাস যাবেন এবং জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে তারা যাবেন। এই রিপোর্টে আরও অনেক ব্যাপার রয়েছে, রাজনৈতিক ব্যাপারে আলোচনা হবে এবং এই বৈঠকে ওসমান হাদির মৃত্যুদণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত যে 2 আসামি তাদেরকে ফেরত চাইবেন পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভারতের পক্ষ থেকে একটা বড় চাপ তৈরি করা হবে। চাপটা এরকম হবে যে বাংলাদেশ যে চাওয়াগুলো ভারতের কাছে চাচ্ছে সেগুলো তখনই পাবে যখন ভারতের যে চাওয়া সেই চাওয়াগুলো বাংলাদেশের সরকার মেনে নেবে। এবং ভারতের চাওয়াগুলোর মধ্যে তাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার তো রয়েছে, সাথে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, এই ব্যাপারটা ভারতের বর্তমান সরকার এবং গোটা ভারতের জন্য একটা বড় ইস্যু। সেই ব্যাপারেও বর্তমান নতুন সরকারের উপরে, বাংলাদেশের নতুন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করা হবে। বিএনপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সেটা সংসদে পাশ করে আইন করে সেখানে সাজার ব্যবস্থা করে আওয়ামী লীগকে আরও অনেক দিন নির্বাসিত রাখা এবং নিষেধাজ্ঞার মধ্যে রাখার যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেই ব্যাপার থেকে সরকার যেন সরে আসে, সেই ব্যাপারে ভারতের পক্ষ থেকে একটা বড় চাপ দেয়া হবে। ধারণা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ওপরে অনেক কিছু নির্ভর করছে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা পররাষ্ট্রমন্ত্রীর এই 3 দিনের সফরের মধ্যেই নির্ধারিত হবে, এটা নিশ্চিত। এবং 12 তারিখের মধ্যে প্রফেসর ইউনূসের অধ্যাদেশগুলো যেগুলো পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে যদি বিএনপি সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করতেও চায়, তবুও তারা নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের যে নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশ তুলে নিতে পারে আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞার উপরে। সেই আলোচনাগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে এবং ভারত সফর এমন একটা মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী করছেন যে মুহূর্ত থেকে সংসদের প্রথম 1 মাস পূর্তি হতে মাত্র 5 দিন বাকি। অর্থাৎ সফর শুরু আজকে থেকে মাত্র 5 দিনের মধ্যে এই ঘটনাগুলো হয় বাস্তবায়িত করতে হবে, না হলে বাতিল করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক সব কিছুই এই সফরে নির্ধারিত হবে। এবং সফরে যদি কি বলবো যে অনেক কিছু মীমাংসিত ব্যাপার না হয়ে থাকে, ওই যে দীর্ঘ বিমান যাত্রা, সেই বিমান যাত্রায় এস জয়শঙ্কর এবং ডক্টর খলিলের মধ্যে আরও আলাপ হবে এবং সেই আলাপে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করবে, এরকমটাই আমরা ধারণা করছি এবং বিভিন্ন সূত্র থেকে সেরকম খবরই আসছে। এরই মাঝে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা থেকে সরকারের উপরে চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। জাতিসংঘের একটা চিঠি সরকারের কাছে এসেছে বলে শোনা যাচ্ছে। লন্ডন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সরকারকে একটা বেকায়দার মধ্যে ফেলেছে। এইরকম পরিস্থিতিতে ভারতের চাপ এবং ভারতের চাপ প্রকারান্তরে আমেরিকারও চাপ হতে পারে, সেরকম একটা প্রেক্ষাপটে বর্তমান সরকার, বিএনপি সরকার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। যখন কিনা তাদের বিরোধী দল জামাত এবং এনসিপি মাঠের রাজনীতিতে সরব হচ্ছে এবং আন্দোলনে সরব হচ্ছে সরকার বিরোধী, সেই আন্দোলন মোকাবেলা করার জন্য বিএনপি নিজেদেরকেই যথেষ্ট মনে করছে কিনা সেটা বোঝা যাবে তাদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির একটা বড় কিছু যে ভারত কেন্দ্রিক ঘটতে যাচ্ছে, এটা বোধহয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। দেখেন, একদিন বাদে রাত পোহালেই আমি 6 এপ্রিল 2026 কথা বলছি, 7 এপ্রিল 2026 বাংলাদেশের এই সময়কার সবচেয়ে আলোচিত, বিতর্কিত, সমালোচিত এবং ডাকসাইটে প্রভাবশালী মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি গত 2 বছর ধরেও প্রায় রাজত্বে ছিলেন, এখনো তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিবেশী ভারত সফরে যখন যাচ্ছেন, তার আগে বেশ কিছু ঘটনা একটু চোখে পড়ার মতো নয় কি? খলিলুর রহমান ভারতে গিয়ে ভারতের
নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ আরো দায়িত্বশীল কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বলেই ইতিমধ্যে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার খবরে বলা হয়েছে। কিন্তু এই যে পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার কি বিশেষ কোনো প্লট নিয়ে কাজ করছেন? সেখানে কি আওয়ামী লীগ ইস্যু আছে? সেখানে কি শেখ হাসিনা ইস্যু আছে? সেখানে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাবর্তনের কোনো প্লট নিয়ে কথাবার্তা হচ্ছে? সেখানে কি শেখ হাসিনা কিভাবে বাকি সময় নিরাপদে থাকবেন, ভারতের হাতে থাকবেন, সেই নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে? এমনকি ধরে নেওয়া যায় যে ভারত পুরোপুরি এই সিগন্যাল বিএনপিকে আগেই দিয়ে দিয়েছে যে আপনারা ক্ষমতায় আসেন, যাই আসেন, আমরা নিরঙ্কুশ সমর্থন দিব, বাট শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু করা যাবে না। কারণ হচ্ছে ভারতের যে জনগণ, ভারতের পপুলেশনে প্রায় 80% শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দিকে সিম্পেথিয়াইজড। সেই সময় ভারতের হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, গত কয়েকদিন ধরে আপনারা যদি তাকান, তিনি একটা সময় ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে পাকিস্তানের হাই কমিশনার, ওই যে যিনি মেঘনা আলমের কাহিনীতে প্রত্যাহার হলেন, সেই হাই কমিশনার এত বেশি ব্যতিব্যস্ত ছিলেন, ঢাকায় বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করতেন, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতেন, প্রচন্ড ব্যস্ত। কক্সবাজারে ছুটে বেড়াতেন, বরিশালে ছুটে বেড়াতেন, ঢাকার বাইরে ছুটে বেড়াতেন। অনেকটা যদি বলি সেই আঙ্গিকে প্রণয় ভার্মা বাংলাদেশের না হলেও গোটা 10 মন্ত্রীর সঙ্গে তিনি ইন্ডিভিজুয়ালি বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, সবার সঙ্গে বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় যেদিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের খলিলুর রহমান ভারত যাচ্ছেন, তার আগের দিন যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সভা, এটি নিশ্চয়ই একটু চোখ রাখার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে এবং সেই পোস্ট, এই খবরটি আমি যেখান থেকে পড়ছি, সেখানে মানুষের বহু মিশ্র কমেন্ট আছে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট একেবারে যদি সমান সমান বলেন, তাও কি ভুল হবে না, শুদ্ধ হবে যে একটা বড় অংশ আছে ভারতের প্রতি তার বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে, একটা বড় অংশ আছে ভারত বিরোধী মনোভাব নিয়ে। সেই সময় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।